আজকে আমি তোমাদের পড়াবো ওভেরাইটিস। ওভেরাইটিস কাকে বলা হয়? ওভেরাইটিস অর্থাৎ ওভেরির আমাদের অ্যানাটমিক্যাল পজিশন কোথায়? ওভেরাইটিসকে সাধারণত কভাবে ভাগ করা যেতে পারে। ওভেরির ফাংশন ইত্যাদি নিয়ে আমি খুব সহজ সরলভাবে বেশি বিস্তার না করে অল্পের মধ্যে, অর্থাৎ আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে যতখানি প্রয়োজন ততখানি নিয়ে আমি আলোচনা করব, বা সাধারণ জ্ঞান যেটা আমাদের রাখা প্রয়োজন সেটাই নিয়ে আলোচনা করব। আজকে ওভেরাইটিস লিখব। ওভেরাইটিস, এই ওভেরাইটিসটা আমরা তোমাদের এর আগে একদিনকে বলেছিলাম, কোন অর্গানের নামের পরে আইটিএস আইটিআইএস যদি থাকে তাহলে আমরা বলবো সেই অর্গানের একটা প্রদাহ সংযুক্ত রোগের কথা বলা হচ্ছে, ইনফ্লামেশন অফ ওভেরি, তাই তো? তাহলে এর পজিশনটা কোথায়? আমাদের যে টোটাল অ্যাবডোমেনের মধ্যে যে তোমাদের 9টা ভাগ দেখিয়েছিলাম, রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার, লেফট লাম্বার, আম্বিলিকাস, রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিক। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের এইটা হচ্ছে মহিলাদের ডিম্বাশয়। তাহলে মহিলাদের ডিম্বাশয়টা অবস্থান কোন জায়গায়? এখানে আর কোন কোন রোগের সাথে আমাদের গোলযোগ হয়? আমি দুম করে কেন ওভেরাইটিস বলবো, তার যে একটু ইন্ডিভিজুয়াল আমাদের আলোচনা করার প্রয়োজন আছে। আমরা লক্ষ্য করতে পারি এটা কিন্তু আমাদের মানে ইউট্রাস, ইউট্রাসের আমাদের একদম ইনসাইড, আর এইটা হচ্ছে আমাদের ভ্যাজাইনাল ক্যানেল। এইটা ভ্যাজাইনাল ক্যানেল, এটাকে যদি আমরা আউট করে দিই তাহলে আমাদের থেকে যাচ্ছে ইউট্রাস। ইউট্রাসটাকে যদি ডিসেকশন করা হয় অর্থাৎ চিড়ে ফেলানো হয়, এই চিড়ে ফেলেই হবে আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে এইবার সাধারণত ইউট্রাসটাকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করি, এখান থেকে একটা, এখান থেকে একটা, 3টি অংশ। এই অংশটাকে বলা হয় অস, আর এই অংশটাকে বলা হয় ফান্ডাস, আর এইটা হচ্ছে বডি। তাহলে এইবার আর কি কি যন্ত্র থাকছে? আর থাকছে আমাদের এই একটা পাইপ, নল। বাংলায় বলা হয় কালোল নল, ইংরেজিতে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। তাহলে এইটা হচ্ছে রাইট ফ্যালোপিয়ান টিউব। এটা কিন্তু আমাদের দেখতে মনে হচ্ছে বাঁদিকে, তা কিন্তু নয়, এইরকম হবে। আমরা যখন চিত্রগুলি দেখবো তখন এইরকম করে বুঝে নেব। এইটা হবে রাইট ফ্যালোপিয়ান টিউব, লেফট ফ্যালোপিয়ান টিউব। আর ফ্যালোপিয়ান টিউবের একটি নিচেই বা সাইডে এখানে থাকছে ওভেরি বা ডিম্বাশয়। বুঝা গেল? এইবার এই যে ইন্টারেস্টটা আমি এখানে বেশ খানিকটা বলে দিই, তাই তোমাদের মনে থাকবে, পরবর্তীতে অন্য কোনো ফিমেল জিনিস আলোচনা করার সময় তখন তোমাদের মনে পড়বে। এর মধ্যে এই সাইডটায় কি থাকে? একটা এন্ডোমেট্রিয়াম কাস্ট থাকে, একটা পর্দা থাকে। এই
এই পর্দাটা খসে পড়ে। এই খসে পড়লে তখন আমরা কি বলি, মেনস্ট্রুয়েশন হয়েছে। ওটা খসে পড়ে, সাথে ব্লিডিং হয়। তোমরা কলার কাঁদি দেখেছো তো? কলার কাঁদিতে কাঁদির থেকে একটা করে মোচার যে পরে, মোচা পড়ার পরে একটা করে খোলা উঠে যায়, একটা করে ছড়া বের হয়। আবার কতদিন বাদে আর একটা করে খোলা উঠে যায়, আবার আর একটা করে ছড়া বের হয়। অর্থাৎ আমাদের মেনস্ট্রুয়েশনের যে টাইমটা, এটা তোমাদের মনে রাখবা, মেনস্ট্রুয়েশনের যে সাইকেল টাইমটা, সেটা আমরা লক্ষ্য করি 28 + 2 or -2, অর্থাৎ 26 থেকে 30 দিনের মধ্যে মেন্স হওয়া মায়েদের নর্মাল, এটাই সাধারণ। যদি এর থেকে 2-3 দিন আগে হয়, বা এর থেকে 2-3 দিন বা 7-10 দিন পরে হয়, বা আরো আগে হয়, 7 দিন বাদে বাদে, 20 দিন বাদে বাদে, সেটা অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশন। অর্থাৎ সেটা একটা রোগ। সেটা কি রোগ আমি পরবর্তীতে অন্য ডিজিজ পড়ানোর সময় তখন বুঝাবো। তাই কি হয়, এইটা খসে পড়ে, আর খসে পড়ার পরে মেনস্ট্রুয়েশন হয়। এবার মেনস্ট্রুয়েশন যে হলো, এটিকে যদি আমরা দর্শন হিসাবে বুঝতে চাই, তাহলে আমরা বলতে পারবো জরায়ুর কান্না। মেনস্ট্রুয়েশনটাকে জরায়ুর কান্না বলা হয়। কেন না, সে গতবার মেনস্ট্রুয়েশন হওয়ার পরে তার গর্ভে সন্তান ধারণ হয়নি। তবে সন্তান ধারণ না হলে, জরায়ু ফাংশন করছে, সন্তান ধারণ হয়নি, তাহলে জরায়ু তো কান্না করবে। তাই পিরিয়ড হলো। আবার পরবর্তীতে যদি আবার গর্ভে সন্তান না হবে, তাহলে পরবর্তীতে আবার জরায়ু কান্না করবে, আবার মেনস্ট্রুয়েশন হবে। টাইমটা ওই রকম। আর এই এন্ডোমেট্রিয়াম কাস্ট খসে পড়বে এখান দিয়ে, আর ব্লাড আসবে। এই হচ্ছে আমাদের মায়েদের পিরিয়ডিক্যাল সিস্টেম ফাংশনের আমি খুব সহজ সরল করে বুঝালাম। এইবার দেখো, যখন আমাদের বাচ্চা হয়, তখন কি হয়, এই ওভেরি থেকে ডিম্বাণুক্ষরণ হয়। বাচ্চা হওয়ার আগে ডিম্বাণুক্ষরণ হয়। এই ডিম্বাণুগুলি এখান থেকে জালিকার মধ্যে দিয়ে চলে যায়। বেশ ডিম্বাণু এখান থেকে ক্ষরণ হয়, ক্ষরণ হয়ে চলে আসে। আর কি হয়, বাইরের থেকে স্পারমোটোজোয়া অর্থাৎ শুক্রাণু কীট কানেক্টেড হয়, দুটোর মিলন হয়। দুটোর মিলন হওয়ার পরে যে ক্ষমতাশালী হয় সেই টিকে যায়। সে ফাংশন আলাদা আমি বলবো পরে। যে ক্ষমতাশালী সেই টিকে যায়। টিকে গিয়ে কি হয়, সে একটা জাইগোট হয়ে গেল। জাইগোট হয়ে গেলে এখানে গিয়ে দেয়ালের গায়ে আটকে গেল, ইউট্রাসের দেয়ালে আটকে গেল। এখানে প্রথমে প্লাসেন্টা হবে, অর্থাৎ ফুল, বাংলায় বলা হয় ফুল, আর ইংরেজিতে বলা হয় প্লাসেন্টা। এই প্লাসেন্টা থেকে একটা আম্বিলিকাস কর্ড এসে এইভাবে সন্তান এসে যাবে, এবং এই সন্তানের বাইরে একটা তখন কভার সৃষ্টি হয়ে যাবে। এই এন্ডোমেট্রিয়াম কাস্টটা তখন আরো হার্ডি হয়ে একটা কভার হয়ে যাবে। তার মানে বেলুনের মধ্যে জল পড়ে দিলে যেমন আটকে গেল, এই আটকে গেল, আর মেনস্ট্রুয়েশন হবে না, তার কান্নার হলো না, বাচ্চা এসে গেল। যদি কখনো অ্যাবর্শন হয়ে যায়, তাহলে আমরা লক্ষ্য করতে পারি এই যে পর্দাটা, এই পর্দাটা রাপচার্ড হয়ে যায়, ছিঁড়ে যায় অথবা ফেটে যায়। ফেটে গেলে আমাদের প্রথমে বাংলায় লেখা যাবে বা বইয়ের মধ্যে পানি মুছি ভাঙা বা জল ভাঙা, ওয়াটার সেক্রেশন শুরু হয়ে যায়। তারপরে ব্লিডিং শুরু হবে এবং প্লাসেন্টা খসে পড়ে বেরিয়ে আসবে। অ্যাবর্শন 3 মাস পর্যন্ত প্রায় আমরা অ্যাবর্শন বলি। আর তারপরে বাচ্চা যদি ধারণ করতে না পারে, তাহলে আমরা তাকে মিসক্যারেজ বলি। তাই এই বিফোর টাইমে ডেলিভারি হলে, অন্তত 7 মাসের আগে ডেলিভারি হলে মিসক্যারেজ বলা হয়। যাই হোক,
এইবার ওভেরাইটিস আমি বুঝাতে চাচ্ছি, এই যে মূল কথায় ফিরে এসে বলছি, এই যে ওভেরিটা এখানে একটা প্রদাহ হয়, তাহলে এখানে যখন প্রদাহ হয় তখন আমরা ওভেরাইটিস বলি। যদি আমরা ফাইনাল ভাবে রুগী ইন্সপেকশন করে লক্ষ্য করতে পারি তাহলে ধরে নেব যে এটা ওভেরাইটিস। তবে এখানে কিন্তু প্রচন্ড একটা ভুল হয়, যদি রাইট সাইডে ওভেরাইটিস হয় তাহলে এখানে কিন্তু আর একটা ভুল হয়। দেখুন এখানে কিন্তু রাইট ইলিয়াকে আর একটা যন্ত্র আছে, অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্স এর যন্ত্রণা না অ্যাপেন্ডিসাইটিস হয়েছে সেটা একটা কথা, তাহলে তার একটা লক্ষণ আছে। আর এখানে যদি ফ্যালেপিয়ান টিউব বেড দিয়ে এই অংশটাকে ধরা হয়, তাহলে যদি আমাদের ফ্যালেপিয়ান টিউবের মধ্যে কোনো ইনফ্লামেশন হয় তাহলে আমরা বলবো সালপেনজাইটিস। তাহলে ওভেরাইটিস, তারপরে অ্যাপেন্ডিসাইটিস, সালপেনজাইটিস। আরো আছে, সেটা হচ্ছে আমাদের এখানে যে কিডনি আছে, এই কিডনি থেকে যে ইউরেটার আসছে, এই ইউরেটার এসে এখানে ব্লাডারের মধ্যে মিশছে। তাহলে এই ইউরেটারের মধ্যে যদি কখনো স্টোন আটকে যায় বা যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলেও কিন্তু একটা যন্ত্রণা ব্যথা হবে। তাই কতকগুলি যন্ত্রের সাথে বা আক্রান্ত হয়ে কতকগুলি যন্ত্র আলাদাভাবে যদি আক্রান্ত হয় তাই সেই রোগের নামকরণগুলি হয়ে যায়। তাহলে আমার পেশেন্টকে কি হয়েছে, তাহলে যদি আমরা এই ইউরেটার আক্রান্ত হয়ে যদি এরকম হয় তাহলে এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে ইউরিন সিস্টেমের গোলযোগ আসবে, প্রস্রাবে জ্বালা, প্রস্রাব নির্গমনে অসুবিধা থাকবেই। আচ্ছা, যদি এখানে অ্যাপেন্ডিসাইটিস হয়, অ্যাপেন্ডিসাইটিস যদি হয়, আমি অ্যাপেন্ডিসাইটিসের ইয়েটা তোমাকে পরের দিন আঁকিয়ে পড়াবো, অ্যাপেন্ডিসাইটিস যখন পড়াবো। তো অ্যাপেন্ডিসাইটিস যদি হয় তার লক্ষণ কি হবে, যন্ত্রণার সাথে বমি হবে, তারপরে পা সোজা করে দিতে পারবে না, সেখানে পিরিয়ডিক্যাল কোনো গোলযোগ থাকবে না। ওভেরাইটিস হলে কিন্তু পিরিয়ডিক্যাল নন ফাংশন তুমি কার মধ্যে পাবা, অন্তত পুরাতন রোগের ক্ষেত্রে, তরুণ রোগের নাও পেতে পারো। কিন্তু আমাদের সুবিধা হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ। তাই আমরা ব্লেড নাও ব্যবহার করতে পারি, বারবারিসও ব্যবহার করতে পারি, আবার অ্যাপিসমোলও ব্যবহার করতে পারি, আবার ম্যাকফাস ব্যবহার করতে পারি, আমরা পলিসিন ব্যবহার করতে পারি, অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। আমরা তো ব্যবহার করব লক্ষণের উপরে নির্ভর করে। আমরা কিন্তু কি রোগ হয়েছে ওটা আমাদের আইডিয়া যদি ভুলও হয় তাহলেও কিন্তু আমাদের ওষুধ নির্বাচনে অসুবিধা হবে না। তো ম্যানেজমেন্ট যেটা সেটা একটু খেয়াল রাখতে হবে। এরকম জায়গায় ব্যথা হলে আপনি স্থির ভাবে থাকেন, যেভাবে থাকলে আপনি আরাম পান সেইভাবে থাকেন, এ সমস্ত গুলি বলতে হবে। আর প্রদাহ সংযুক্ত রোগে হাই প্রোটিন খাদ্যটা তাকে এড়িয়ে চলার জন্য বলতে হবে। এই হচ্ছে আমাদের ওভেরাইটিস। এটা এই ওভেরাইটিস বোথ সাইড হতে পারে অথবা সিঙ্গেল হতে পারে, রাইট সাইড হতে পারে বা লেফট সাইড হতে পারে বা দুই সাইডে হতে পারে। এটা কিন্তু আমরা বলছি, খেয়াল রাখবা। এবার তার উপরেও নির্ভর করবে না, তার উপরেও নির্ভর করবে না যে লেফট সাইড কি রাইট সাইড। যদি লক্ষণই না থাকে তাহলে শুধু রাইট সাইড দেখে মেডিসিন হবে না। আমরা ব্লেড নয় বলি রাইট সাইডের ডেমিনি, তাহলে আমরা যদি বাই সাইডে ব্লেন্ডার মতন যন্ত্রণায় তাহলে কি ব্লেন্ডার দেবো না? আমরা দেখি লাইকোপোডিয়াম রাইট সাইডের ডেমিনি, তা যদি বাম সাইডে আক্রমণ হয় এবং লাইকোপোডিয়ামের পূর্ণাঙ্গ লক্ষণ থাকে তাহলে কি আমরা দেবো না? আমরা দেবো। তাহলে এই যে ব্যাপারটা এটা খেয়াল করতে হবে যে এখানে সিমটমস কি, রোগীর লক্ষণ কি। তাহলে রোগীর লক্ষণ কি, এই রোগীর লক্ষণগুলি কিন্তু আমাদের খেয়াল করতে হবে। রোগ লক্ষণকে একটু আলাদা সাইড করে আমাদের রোগীর লক্ষণ দিতে হবে, অন্তত ক্রনিক ডিজিজে। আর অ্যাকিউট ডিজিজে না, অ্যাকিউট ডিজিজে কিন্তু রোগীর ওই ধাতুগত ক্যারেক্টারিস্টিক সিমটমস নেওয়ার দরকার নেই। কেন এটা হলো, কিসে আরাম পাচ্ছেন আর কি কষ্ট হচ্ছে, ব্যাস। তাহলে কিন্তু আমাদের অ্যাকিউট কন্ডিশনে মেডিসিন হয়ে যাবে।
এইভাবে আমরা কিন্তু ওভেরাইটিস কোন জায়গায় কি অবস্থায় আমরা কিন্তু খেয়াল করতে পারবো। দেখো আমি তোমাদের আরো বলি, এখানে শুয়ে দেখালে ভালো হতো, তাহলে আমি তোমাদের বলি এই যে জায়গাটা, এই জায়গাটার এরিয়ার যে যেটা পাই সেটা সাধারণত আমরা দেখি এই যে রাইট ইলিয়াকে এই যে বোনটা আছে আর আম্বিলিকাস যে রিজিয়ান, এই রিজিয়ানের মধ্যে যদি আমরা একটা সরল রেখাটা নিই, তো এই 1/3 জাংশনে আমাদের এই জিনিসগুলি কিন্তু পাওয়া যাবে। অ্যাপেন্ডিক্স পাওয়া যায় আর ওভেরি পাওয়া যায়, ওভেরাইটিস পাওয়া যায়। এবং যদি রুগীকে টেবিলে শুয়ে ফেলে রুগীর পজিশন অনুযায়ী একটা স্কেল দিয়ে যদি দাগ দিয়ে আঙুল দিয়ে একটা আঙুল দিয়ে টিপ দেওয়া যায়, সঙ্গে সঙ্গে বোঝা যাবে যে ওর কি হয়েছে। যাই হোক, তাই আমি বললাম পিরিয়ডিক্যাল সমস্যা সাধারণত থাকে, অ্যাপেন্ডিসাইটিসে সেটা কিন্তু থাকে না। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভেরাইটিস। তাহলে ওভেরাইটিস বোথ সাইড হতে পারে বা একটা পাশে হতে পারে। ক্রনিক হলে তার এক জাতীয় ট্রিটমেন্ট হবে, তরুণ হলে এক জাতীয় ট্রিটমেন্ট হবে। বোঝা গেল? এইবার আমি বললাম যে গর্ভধারণ কি করে হয়, মেনস্ট্রুয়েশন কতদিন পর পর হয়, কি লক্ষণ হয়, এর মধ্যে আর কি কি আছে, বাচ্চা কোথায় ধারণ করে সেটা আমি বলে দিলাম। এইবার তোমাদের যেটা বলবো, এই তরুণ রোগে সাধারণত কোন কোন মেডিসিন গুলি লাগে। আমরা অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রায়োনিয়া, কলোসিন, ম্যাকফস, থেরামফস, ক্যালিমিউর, রাস্টক্স, আর্নিকা, এই মেডিসিনগুলি আমাদের কিন্তু তরুণ রোগে ব্যবহার হয়। তাই দেখা যাচ্ছে হঠাৎ কোনো জায়গায় কেউ গেল বা হঠাৎ মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে গেল, চলছিল, হঠাৎ মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে গিয়ে রাইট ওভারিতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। তাই যন্ত্রণা শুরু হয়েছে, তাই যন্ত্রণার সাথে কি আছে? অস্থিরতা, ছটফটানি, মৃত্যু ভয়, ঘন ঘন জল খাচ্ছে, আমি আর বাঁচবো না, আমি মরে গেলাম, ও বাবা রে বাবা। তাহলে আমরা কিন্তু একবার অ্যাকোনাইটের কথা ভাবতে পারি। যদি এই যন্ত্রণাটা হঠাৎ আসে হঠাৎ চলে যায়, হঠাৎ আসে হঠাৎ চলে যায়, তার সাথে চোখ মুখ লাল, এমনকি গায়ে জ্বর এসে গেল অল্প বিস্তর, এইখানে বাইরের থেকে হাত দিলে ভেতরের অংশ যদিও, তবুও বাইরের থেকে যদি এখানে হাত দেওয়া যায় তাহলে একটু উষ্ণতা অনুভব হবে, অন্য চর্মের থেকে কিছুটা উষ্ণতা থাকবে, তার ভেতরের উষ্ণতা বাইরে প্রকাশ পাবে। তো পূর্ণাঙ্গ বাইরের ইনফরমেশন গুলো যেমন ব্লাড না দেখা যায়, বোঝা যায়, রেডিস, হট, এগুলি যেটা দেখা যায়, তুমি তো দেখতে পাচ্ছ না, তবে কিছুটা তাপের পরিবর্তন হয়। তাই ব্লাড না ঠান্ডা লেগে, গরম লেগে ইত্যাদি যে কোনো উত্তেজক কারণ থেকে যন্ত্রণাটা হলো, সেটা লেফট সাইডও হতে পারে, রাইট সাইডও হতে পারে। তবে যদিও ব্লেডনাকে বলা হয় রাইট সাইডের রেমেডি, হঠাৎ ব্যথা আসে এবং হঠাৎ কমে যায়, আবার আসে আবার কমে যায়, আবার আসে আবার কমে যায়। এই ধরনের অবস্থায় আমরা কিন্তু বেলডা দেব। এবার দেখা যাচ্ছে দেখা গেল কলসিন হতে পারে, কলসিন ঝগড়াঝাটি করলো, বাড়ির যারা চাকর বাকর আছে, ছেলে মেয়ে আছে বা অন্যান্য কেউ আছে, তার সাথে ঝগড়াঝাটি করলো, ঝগড়াঝাটি করার পরে দেখা গেল এই যন্ত্রণা হচ্ছে। এবার যন্ত্রণা যখন হবে, কলসিনটের যন্ত্রণা একটা সাংঘাতিক ব্যাপার। যন্ত্রণা যখন হয় তখন কুজো হয়ে যায়, অর্থাৎ চাপে উপশম হয়, তাই একটু কুজো হয়ে যায়। আর অদ্ভুত একটা ব্যাপার, মুখখানা বাংলার পাঁচ হয়ে যাবে। কলসিনটের যন্ত্রণার পেশেন্টের মুখ দেখলে বোঝা যাবে এজন্য কলসিনটের যন্ত্রণা, মানে সে একখানা মুখখানা বাংলার পাস হয়ে যাবে। এগুলি অভ্যাস করতে হবে, এগুলি দেখতে হবে, অনুভব করতে হবে, হৃদয়ে গেঁথে রাখতে হবে, তাহলে দেখা যাচ্ছে কলসিনটা একটা মেডিসিন। এছাড়া কলসিনটের যন্ত্রণা কিন্তু শুধুমাত্র চাপে উপশম। ব্যায়ামের সব জায়গার যন্ত্রণা চাপের উপশম হলে কিন্তু অ্যাবডোমেনের যন্ত্রণা চাপের বৃদ্ধি হবে, এটা কিন্তু মনে থাকে। এই ব্যায়ামিয়ার সব জায়গার যন্ত্রণা চাপে উপশম হলেও অ্যাবডোমেনের যন্ত্রণা চাপে কিন্তু বৃদ্ধি হয়। কিন্তু ব্যায়ামিয়ার যন্ত্রণা স্থির হয়ে
স্থির হয়ে যদি সেম সাইডে চেপে শুয়ে থাকে তাহলে কিন্তু আবার উপশম হবে। সেটা ঠান্ডা লেগে, গরম লেগে, ঠান্ডার পরে গরম লেগে, একবার বাইরে, একবার এসি ঘরে, একবার বাতাস খাওয়া, একবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া ইত্যাদি কারণ থেকেও কিন্তু ব্লাইনিয়া হতে পারে। আমি বললাম কলসিন্থের যন্ত্রণা ন্যাচারাল চাপে উপশম হয়, আর চাপের সাথে যদি তাপ দিলে উপশম হয়, চাপেও উপশম হচ্ছে আর তাপ দিলে উপশম হচ্ছে, তাহলে কিন্তু আমাদের ম্যাগনেসিয়া ফস, ম্যাগফস, তোমরা বায়োকেমিক পদ্ধতিতে 6x 12x ব্যবহার করতে পারো, হোমিওপ্যাথি অনুসারে তোমরা 630 200 দিতে পারো, তাতে ক্রিয়ার কোনো পার্থক্য হবে না। যাই হোক, আর এখানে যখন ইনফ্লামেশন হয়েছে, আমাদের রোগী চিকিৎসা করতে গেলে অ্যাকিউটনেসে অনেক সময় রোগীকে তাৎক্ষণিক উপকার দেওয়া একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়। এই যন্ত্রণা যখন হয়, ইনফ্লামেশন যখন হয়, তাহলে ইনফ্লামেশনের যে স্টেজগুলি আমরা পাই, ইনফ্লামেশন, এক্সুডেশন, পাসফরমেশন, প্রদাহ হবে, রস সঞ্চয় হবে, পরবর্তীতে পুঁজ হতে পারে। তাহলে আমরা দেখেছি যদি ফেরামফস প্রদাহের প্রথম অবস্থায় ফেরামফস আর সাথে এক্সুডেশন মনে হয় হয়েছে, এমন যদি অনুভব করি, রস সঞ্চয় হয়েছে, তাহলে ক্যালিমিউর, ফেরামফস আর ক্যালিমিউর বায়োকেমিকে যদি সংমিশ্রণ করে দেওয়া হয়, এক চারটে ওর চারটে করে 15 মিনিট 20 মিনিট বাদে বাদে যদি খাওয়ানো হয়, আবার ম্যাগফসের লক্ষণ আছে। বায়োকেমিক কিন্তু 3টে 4টে 2টো 5টা মেডিসিন, 2টো 3টে মেডিসিন একসাথে দেওয়া যায়। বায়োকেমিকের মেডিসিনগুলির মধ্যে স্থূলত্ব থাকে, এখানে কিন্তু বায়োকেমিকের মেডিসিনগুলি কিন্তু ভাইটাল অ্যাকশন, অর্থাৎ জীবনী শক্তির উপরে 12x এর আগ পর্যন্ত কাজ করে না। 12x এর পরে গেলে জীবনী শক্তির উপরে কিছু কাজ করে, আর 12x এর আগ পর্যন্ত জীবনী শক্তির উপরে ক্রিয়া কম করে, মেটেরিয়ালস বডির উপরে ক্রিয়া করে। তাহলে ফেরামফস, ক্যালিমিউর, ম্যাগফস আমরা দিতে পারি, কলসিন দিতে পারি, অ্যাকোনাইট দিতে পারি, ব্রায়োনিয়া দিতে পারি, গ্লেডমাস দিতে পারি, রাস্টপ যদি হয় তাহলে দেখা যাচ্ছে জলে স্নান করার পরে, পুরীতে একটু জলে সাঁতার হলো, শীতকাল একটু পুরী বেড়াতে গিয়েছি, বা হয়তো অন্যান্য জলে ভিজলাম, বর্ষায় ভারী দ্রব্য উত্তোলন করলাম, একটু কায়িক পরিশ্রম করলাম, এমন অবস্থার পরে যদি এটা বোঝা যায়, এবং সাধারণত সঞ্চালনে, ধীর সঞ্চালনে যদি একটু উপশম হয়, আবার স্থির থাকলে বৃদ্ধি হয়, আর যন্ত্রণার অনুভূতি যেন একটু কামড়ানোবৎ যন্ত্রণার অনুভূতি, তাহলে আমরা কিন্তু রাস্তা দিতে পারি। আবার যদি এরকম পরিশ্রমের ফলের থেকে বা খাটনির পর থেকে বা আঘাত লাগার পর থেকে যদি এমন ধরনের ব্যথা হয়, তাহলে আমি আর্নিকার বলতে ক্ষতবৎ বেদনা, পিষে ফেলার মতন ব্যথা, যেন আমাকে কেউ মেরেছে, এই রকম যদি একটা ব্যথা অনুভব হয়, তাহলে কিন্তু আমি আর্নিকা ব্যবহার করতে পারি। তাহলে এই আর্নিকা ব্যবহার হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে কাজ করবে, এই আর্নিকা ওবেরাইটিসের ক্ষেত্রে কাজ করবে। আমি যে মেডিসিনগুলি আলোচনা করলাম, এ শুধু ওবেরাইটিসের উপরে ক্রিয়া করবে তা কিন্তু নয়, এনি কাইন্ডস অফ অ্যাকিউট অর ক্রনিক ডিজিজের যে অ্যাকিউট ম্যানিফেস্টেশন হয়, সেখানে কিন্তু কাজ করবে যদি লক্ষণ থাকে। তাই আজকে আমি তোমাদের যেটা আলোচনা করলাম, ওবেরাইটিসটা কি, তার অ্যানাটমিক্যাল পজিশন কি, এবং জরায়ু যন্ত্রের কাজ কি, কোন পাশে কোন অর্গানগুলি আছে, তার নাম কি, পজিশনটা কি, কোন জায়গায় থাকে, এগুলি নিয়ে আলোচনা করলাম, আর সাথে কয়েকটা ছোট ছোট মেডিসিন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী দিন তোমাদের এই রোগ ট্রিটমেন্টের জন্য, ক্রনিক ডিজিজ ট্রিটমেন্টের জন্য আমি কতগুলি ওষুধ নিয়ে আবার আলোচনা করব। আজকে এই আলোচনা এই পর্যন্ত থাক।